ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের সেকেন্ড সামেটিভ খুব দ্রুতই শুরু হবে। সেকেন্ড সামেটিভের জন্য আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। এটা যদিও প্রিভিয়াস ইয়ারের কোনো একটা স্কুলের কোশ্চেন এখানে দেওয়া হয়েছে এবং কিছুটা সাজেস্টিভ টাইপের করা হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। এই জাতীয় প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, মন দিয়ে দেখো এটা। ওকে, চলো বেশি কথা না বলে আমরা শুরু করব আজকে আমাদের যে ক্লাসটা আছে। ফার্স্ট একটি প্রশ্ন রাখা হয়েছে যেটি হলো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 20:90 হলে ক্ষতির হার কত। দেখো এই অঙ্কটা কত ইজিলি আমরা করতে পারবো। একদম সহজভাবে আমরা ধরে নেব যে ধরি ক্রয় মূল্য ইজুগাল টু 20x টাকা। অনুপাত আমাদের যদি বলে দেওয়া থাকে, অনুপাত থেকে কোনো সংখ্যা ধরতে হলে সেখানে একটা ধ্রুবক সংখ্যা গুণ করে নিতে হয়। এবং বিক্রয় মূল্য ইজুগাল টু 90x টাকা, এটা আমরা ধরে নিলাম। যেখানে কিন্তু আমাদের অবশ্যই বলতে হবে x নট ইকুয়াল টু 0, সাইডে লিখতে হয় একটা ধ্রুবক। এটা কিন্তু অবশ্যই লিখে দেবে, এটা যেন মনে থাকে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য ছিল 20 টাকা ধরো, আর বিক্রয় মূল্য হয়েছে 19 টাকা। তাহলে আমাদের এই ক্ষেত্রে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? অবশ্যই ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির পরিমাণ ইজুগাল টু 20x minus 90x ইজুগাল টু অনলি x টাকা, এটা আমরা বলতে পারি। তাহলে সেই জায়গা থেকে আমরা ক্ষতির পরিমাণ পেয়ে গেছি। এবার আমাদের শতকরা ক্ষতির হার জিজ্ঞাসা করেছে। তাহলে শতকরা ক্ষতির হার ইজুগাল টু, শতকরা যখন বলে সেই ক্ষেত্রে আমাদের মোট ক্রয় মূল্য কত বলে দেওয়া আছে 20x টাকা, ক্ষতি হয়েছে কত টাকা x টাকা, আর শতকরা বানানোর জন্য 100, আর সাইডে অবশ্যই পার্সেন্টেজ দেবে। তাহলে x কেটে গেল, 20 দিয়ে যদি 100 কে কাটি তাহলে হবে 5, তাহলে এই জায়গায় হবে আমাদের কত 5%। আচ্ছা, এই অঙ্কটা এইভাবে আমরা করে দিতে পারবো। যদি এই অঙ্কটা আমাদের এইভাবে না দিয়ে এমসিকিউ কোশ্চেন দিয়েছে ধরে নাও তোমরা, তাহলে সেই ক্ষেত্রে তোমরা দ্রুত করার জন্য আগে আমি তোমাদের উপরেরটা বুঝিয়ে দিয়েছি, এইভাবে তো তোমরা বুঝে গেছো। ধরো এমসিকিউ কোশ্চেন দিয়েছে এই অঙ্কটা, তাহলে তুমি দ্রুত করার জন্য কিভাবে করবে। দেখো বলেছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 20:19। তাহলে এটা হলো ক্রয় মূল্য, এটা হলো বিক্রয় মূল্য, তাই না? তাহলে আমাদের শতকরা বলেছে, মানে এটাকে 100 বানাতে হবে। 100 বানাতে হলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে 5 দিয়ে। তাহলে 100 দিয়ে বানাতে হলে আমি 5 দিয়ে গুণ করলাম, 100 হয়ে গেল। তাহলে এটাকেও কিন্তু আমার 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো 95 টাকা। তাহলে এই যে অনুপাত কিন্তু চেঞ্জ হয়নি, আমরা কিন্তু একটা ধ্রুবক সংখ্যা জাস্ট গুণ করেছি 100 বানানোর জন্য, 100 সঙ্গে তুলনা করব তাই। তাহলে দেখো 100 টাকা ক্রয় মূল্য হলে 95 টাকা বিক্রয় মূল্য, তাহলে আমাদের ক্ষতি হয়েছে কয় টাকা 5%। ডাইরেক্ট দেখো উত্তর হয়ে গেল। এমসিকিউর জন্য তোমরা এইভাবে করতে পারো। আবার আমি বলছি কি, শতকরা বলেছে তাই 100 বানানোর জন্য এটাকে কত দিয়ে গুণ করতে হবে 5, তাই এটাকেও আমি 5 দিয়ে গুণ করলাম। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 95 টাকা। তাহলে দেখেই আমরা বলে দিতে পারবো এমসিকিউ কোশ্চেন। আর লেখা কোশ্চেন হলে এইভাবে করে দেবে, যেভাবে খুশি তুমি করো, আমি দুভাবে তোমাদের শেখালাম। নেক্সট বলেছে এবিসিডি একটা রম্বসের অ্যাঙ্গেল এবিসি কোণ 40 ডিগ্রি। তাহলে আমরা একটা রম্বস আগে এঁকে নিই। তাহলে এই আমাদের মোটামুটি একটা রম্বস আঁকার চেষ্টা করছি আমরা। আচ্ছা, এ বি সি ডি, এবিসিডি একটা রম্বস যার অ্যাঙ্গেল এ বি সি ইজুগাল টু 40 ডিগ্রি। যদিও এটা 40 ডিগ্রি নয়, তাহলে আমি একটু কাজ করি, কাজটা উপর থেকে নাম দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। নাহলে আবার বলবে আমাকে যে এখানে 40 ডিগ্রি দেখে তো মনে হচ্ছে না। তাহলে এটা এ, এটা বি, আর এটা সি, এটা হলো ডি। তাহলে এই কোণটা 40 ডিগ্রি বলেছে। তাহলে অ্যাঙ্গেল এডিবি যদি এইভাবে জুড়ে দিই তাহলে এই কোণটা কত হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, তাহলে দেখো কিভাবে অঙ্কটা করা যেতে পারে। প্রথম কথা, আমি যদি এইটাকে মুছে দিই, এক এক করে বুঝবে কিন্তু তোমরা, ঠিক আছে? এক এক করে আমি যেভাবে বোঝাচ্ছি সেইভাবে দেখো। এটা যেহেতু রম্বস মানে সেটা অবশ্যই একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকের পুরো কোণটা কত হয়, মানে বিপরীত যে কোণগুলো আছে সেগুলো কিন্তু সমান হয়। তাহলে এটা 40 হলে এটাও 40। একটা চতুর্ভুজে মোট কিন্তু 360 ডিগ্রি কোণ থাকে। 360 ডিগ্রি কোণের মধ্যে এরা দুজন মিলে 80 নিয়েছে। তাহলে আর বেঁচে থাকে কতটা? তাহলে এই জায়গায় যদি বিয়োগ করি 6 আছে 8 আছে কত হলে 16 হবে, 8 হলে হাতে আমাদের থাকে হচ্ছে 1, তাহলে এই জায়গায় 280 ডিগ্রি কোণ। তাহলে বাকি এই দুটো কোণ মিলে 280 ডিগ্রি, তাহলে এক একটা কত করে 140 ডিগ্রি। বোঝা গেছে কিভাবে আমি হিসাবটা করলাম? তাহলে আবার প্রথম থেকে আমি ছবিটা একে একে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো এই যে সাদা কালি দিয়ে আমি এঁকে দিলাম।
আমাদের প্রশ্নে শুধু এইটুকু জিজ্ঞাসা করেছে, পুরোটা হলে তো 40 বলে দিতে পারতাম আমরা। তাহলে এই জায়গা থেকে আমরা পেলাম যে অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি, এডিসিটাও 40 ডিগ্রি হলো। আচ্ছা, এবার আমরা এই জায়গা থেকে বলতে পারি অতএব অ্যাঙ্গেল বিএডি, বিএডি কোণ অর্থাৎ এই কোণটা ইজ ইকুয়াল টু 360 মাইনাস 80 ভাগ 2। কেন 2 দিয়ে ভাগ করলাম? 360 মাইনাস 80 করলে তো মোট এই দুটো পাবো, এইটার এইটা পাবো, তাকে 2 দিয়ে ভাগ করলে এক একটা পাবো, তাহলে ভাগ করলে পরে আমরা সেক্ষেত্রে 140 পাবো, বিয়োগ করলে 280, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 140 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম কত? 140 ডিগ্রি। ওকে, এইবার দেখো ত্রিভুজ এবিডি এর এবিডি এর এবি ইজ ইকুয়াল টু এডি, এবি ইজ ইকুয়াল টু এডি যদি হয় তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এবিডি কোণ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিবি কোণ। কারণ কোন ত্রিভুজের দুটি বাহু সমান হলে তৃতীয় বাহুর সঙ্গে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণ দুটো সমান হবে কিন্তু। তাহলে আমাদের এই জায়গাটিতে এটা 140 ডিগ্রি, তাহলে এই কোণটার এই কোণটা যদি সমান হয়, একটা ত্রিভুজে মোট কত ডিগ্রি কোণ থাকে? 180 ডিগ্রি। তাহলে এ যদি একা 140 হয়ে যায় আর পড়ে থাকে কতটা? পড়ে থাকে কিন্তু আমাদের শুধুমাত্র যে 40 ডিগ্রি, কারণ 180 থেকে যদি আমরা 140 বাদ দিয়ে দিই তাহলে শুধুমাত্র 40 ডিগ্রি বাদ থাকে। তাহলে দুটো কোণ মিলে যদি 40 হয় তাহলে এক একটা কত হবে? অবশ্যই 20 ডিগ্রি। তাহলে সেটা কিভাবে লিখবো আমরা? যে অতএব অ্যাঙ্গেল এডিবি ইজ ইকুয়াল টু 180, মানে তিনটে কোণের মোট ফল 180, তার থেকে 140 যে বাদ দিয়ে দিলাম তাকে 2 ভাগ করে দিলাম, তাহলে এই জায়গা হলো শুধুমাত্র 40 ভাগ 2 ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। এই হলো আমাদের যে কোন প্রশ্নটা করেছিল অ্যাঙ্গেল এডিবির মান কত সেটা আমরা বের করে দেখলাম একদম সহজ পদ্ধতিতে। এবার যদি এগুলো এমসিকিউ দেয় তোমার তো এত লিখতে হবে না, তুমি তো একদম মাথায় ফটাফট করে দেবে, যেগুলো আমরা এই জায়গায় বুঝে বুঝে করলাম, তাই না? তাহলে এইটা ছিল আমাদের 2 নম্বর কোশ্চেন। এবার দেখো 3 নম্বর প্রশ্ন তোমাদের জন্য কি রাখা হয়েছে, বলেছে x,4 বিন্দুটি মূল বিন্দু থেকে 5 একক দূরে অবস্থিত। তাহলে এই জায়গায় মনে করো আমাদের একটা বিন্দু আছে, সেই বিন্দুটা মূল বিন্দু থেকে কত একক দূরত্বে? 5 একক দূরত্বে আছে। এই যে মূল বিন্দু তার মান কত? 0 0, এটা কিন্তু তোমাদের পড়ানো হয়েছিল স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারে। আর এই জায়গায় একটা এ বিন্দু আছে, এ বিন্দুর মান মনে করো x,4, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে আমাদের বলেছে x এর মান কত হবে। দেখো কিভাবে করা যেতে পারে। দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা কি জানি, যে ধরো দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা কি জানি, √of x2 minus x1 তার স্কয়ার, অর্থাৎ x2 মানে x minus 0 তার স্কয়ার প্লাস y2 minus y1 তার স্কয়ার, y2 minus y1 তার স্কয়ার। ক্লিয়ার হলো কথাটা? এই দূরত্বটা আমাদের কত বলেছে? 5 একক। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতে পারি √of x minus 0 মানে x তার স্কয়ার, 4 minus 0 তার মানে 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 5। রুট তুলতে হলে বোথ সাইডে আমার কি করতে হবে? স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস 4 এর স্কয়ার ইজ ইকুয়াল টু 5 এর স্কয়ার, বলতে পারি এই কথাটা। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার মানে 25, আর 4 স্কয়ার যদি এইদিকে আসে তাহলে বিয়োগ হয়, আর 4 স্কয়ার মানে হলো 16, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 9। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি, স্কয়ার ওইদিকে গেলে হয় রুট, 9 এর রুট করলে হয় 3, আর স্কয়ারের জন্য প্লাস মাইনাস 3 দিতে হবে। তাহলে x এর মান কত পেলাম আমরা? প্লাস মাইনাস 3। কথাটা কি বোঝা গেছে? যে আমরা বোথ সাইডে প্রথম স্কয়ার করে নিলাম, তারপর 4 ওইদিকে পাঠিয়ে দিয়েছি, মানে 4 এর স্কয়ার পাঠিয়ে দিয়েছি, বিয়োগ করে 9 হয়েছে, 9 এর রুট করলে হয় 3, স্কয়ার ওইদিকে গেলে প্লাস মাইনাস দিতে হয়, এই কথাটা যেন মনে থাকে। তাহলে x এর মান কত হয়েছে? প্লাস মাইনাস 3, খতম কাহিনী। এবার এই প্রশ্নটা ঘুরিয়ে কিন্তু দিতে পারতো, তাহলে এই বিন্দুটির মান লেখো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হতো? ঘুরিয়ে আমি তোমাদের এটা এক্সট্রা বলছি, বিন্দুটির মান হবে, বিন্দুটির মান তাহলে কত হতো? একবার +3 বসাতাম আর 4 বসাতাম, 3,4, আরেকবার -3 বসাতাম আর 4 বসাতাম, তাহলে দুটো বিন্দু হতো কিন্তু আমাদের, বোঝা গেছে? এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই ছিল আমাদের প্রশ্নটি। এর পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য কি রেখেছি সেটা দেখবো। আমি কিন্তু বলছি একটু স্পিডেই বলছি, তোমাদের প্রয়োজন মতো তোমরা ভিডিওটা পজ করে নেবে, পজ করে নিয়ে দেখে নেবে, তারপর আবার পড়বে। আমি কম টাইমের মধ্যে সমস্ত এটা কভার করার চেষ্টা করছি। দেখো সামনের দিকে এগোই তাহলে। নেক্সট কোশ্চেন, একটি বর্গক্ষেত্রের কর্ণী দৈর্ঘ্য 12 সেমি, 12 সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? তাহলে এই জায়গায় আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হলো
বাহু ইন্টু √2। তাহলে আমরা বলতে পারি অতএব বাহু √2 ইজুগাল টু 12√2, এই কথা বলতে পারি। বোথ সাইড থেকে যদি আমি √2 এলিমিনেট করে দিই, তাহলে বাহু ইজুগাল টু আমি কত বলতে পারি, 12 একক। মানে এই জায়গায় সেমি টেমি যা বলেছে সেটা হলো। তাহলে ক্ষেত্রফল জিজ্ঞাসা করেছে আমাকে, অতএব ক্ষেত্রফল ইজুগাল টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু তার স্কোয়ার, কিন্তু এত বর্গ সেমি, যেহেতু এককটা সেমি বলেছে তাই বর্গ সেমি, একক কিন্তু অবশ্যই লিখবে। তাহলে বাহু মানে 12, 12 এর স্কোয়ার বর্গ সেমি, 12 এর স্কোয়ার হয় 144 বর্গ সেমি, অ্যান্সার হয়ে যাবে। তাহলে একদম সহজ প্রশ্ন, কিন্তু এটা খুব কঠিন প্রশ্ন কিন্তু ছিল না, তাই না? চলো সামনের দিকে এগোই তাহলে আমরা। দেখো বলেছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাই তো বলেছে। তাহলে বিক্রয় মূল্যের উপর কতটা লাভ হবে। দেখো এই জায়গায় আমরা ধরে নিলাম যে ক্রয় মূল্য ইজুগাল টু 100 টাকা, এটা আমরা ধরে নিলাম ক্রয় মূল্য হলো 100 টাকা। তাহলে 20% লাভ হয়েছে, লাভ হলে পরে 100 টাকায় তুমি যদি কেনো তাহলে বিক্রি করবে কত টাকা, 120 টাকা। তাহলে লিখবো অতএব বিক্রয় মূল্য, বা এই জায়গায় তুমি ভাষাটা লিখতে পারো 20% লাভে, তাহলে একবারে স্যারের কাছে ক্লিয়ার হয়ে যাবে কথাটা। 20% লাভে বিক্রয় মূল্য, মানে স্যারের আর কোনো প্রশ্ন থাকবে না, তাহলে 120 টাকা। তাহলে এবার আমাদের প্রশ্ন করেছে কি, যে বিক্রয় মূল্যের উপর লাভ কত। দেখো লাভ তো হয়েছে আমার 20 টাকাই লাভ হয়েছে, কিন্তু বিক্রয় মূল্যের উপর জিজ্ঞাসা করেছে। তাহলে এই জায়গায় ভাষাটা লিখবো বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। এই কথাটা মনে রাখবে, যার উপর বের করতে বলেছে বিক্রয় মূল্য সেটা নিচে বসিয়ে দেবে। কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে, 20 টাকা লাভ হয়েছে সেটা উপরে বসাবে, আর শতকরা বানানোর জন্য 100 সাইডে পার্সেন্টেজ। তাহলে আমি একটা শূন্য কেটে দিলাম, 2 দিয়ে যদি 12 কে কাটি তাহলে হবে কত আমাদের 6, আর এটাকে যদি আবার 2 দিয়ে কাটি তাহলে হবে 3, আর এটাকে যদি আবার 2 দিয়ে কাটি তাহলে হবে 50। তাহলে আমাদের পড়ে রয়েছে কত, 50/3%। 50, 3 ষোলং 48, 3 দিয়ে ভাগ করছি, তো আর কি বলবো, আমার যদি এগুলো দেখাতে হয় তাহলে লজ্জা পাওয়া উচিত আমার। 3 অক্ষে 3, 2 20 রইলো, 3 6 18, এই জায়গা পড়ে রইলো 2, তাহলে আমি বলতে পারি 2/3, 16.2/3%। তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হলো, 16.2/3%। কথাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই জায়গা ক্রয় মূল্য বলতো তাহলে আমি এই জায়গা ক্রয় মূল্য বসাতাম নিচে, যেটা বলবে সেটা সর্বদা নিচে বসাবে, কথাটা যেন মনে থাকে। ওকে, লিখে নাও তাহলে তোমরা, আর আমি ততক্ষণে সামনের দিকে এগোই। দেখো নেক্সট, এবিসিডি একটা সামান্তরিক, যার এফ হলো ইডি এর মধ্যবিন্দু। না ছবি আঁকলে আমি বুঝতে পারবো না, একটা ছবি আঁকি নি আগে। এই হলো এবিসিডি একটা সামান্তরিক। এই সামান্তরিকের এবিসিডিকে নাম করে নি এ বি সি ডি। এফ হলো ইডি এর মধ্যবিন্দু, আচ্ছা এই জায়গায় হচ্ছে নামকরণ ভুল হয়েছে প্রশ্নটার, এই জায়গায় এবিসিডি হবে না, প্রশ্নটা হবে এবিডিই হবে, সি হবে না, ঠিক আছে। এই জন্য কারণ ইটা তো আমি খুঁজে পাচ্ছি না, তাহলে এবিডিই হবে, এটা ডি আর এটা হলো ই। এটা হলো ডি আর এটা হলো ই। ওকে, যে সামান্তরিকটা রয়েছে সেটা হলো এবিডি। ওকে, তাহলে এফ হলো কি বলেছে, এফ হলো ইডি এর মধ্যবিন্দু, খুব ভালো কথা। তাহলে ত্রিভুজ এবিডি কোন জায়গায় রয়েছে, এই যে ত্রিভুজ এবিডি, এটা ক্ষেত্রের ক্ষেত্রফল 20, এটা 20 বলেছে। তাহলে ত্রিভুজ এইএফ, এই ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এইএফ, তাহলে সেটাকে একটু আটকে দিই, এইএফ মানে এইটার ক্ষেত্রফল বের করতে বলেছে কিন্তু। ওকে, একটা কথা মনে রাখবে, একটা সামান্তরিকের অর্ধেক হয় একটা ত্রিভুজ। একটা উপপাদ্য আমরা পড়েছিলাম যে ভূমি আর যদি আমাদের একই সমান্তরাল যুগল হয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক হয়। তাহলে এই জায়গায় দেখো আমরা বলতে পারি ত্রিভুজ এ ই ডি, এটা হলো হাফ অফ সামান্তরিক এ বি ডি ই। এটা কিন্তু আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ই ডি, এই ত্রিভুজটা সামান্তরিকের অর্ধেক, কারণ কর্ণ গেছে ওই জায়গা দিয়ে, তাই না।
আবার দেখো এই সামান্তরিকের অর্ধেক তো, এই যেহেতু এই জায়গায় আমি আকাশি কালার দিয়ে এই জায়গায় লিখছি, দেখো এই যে কর্ণটা গিয়েছে, এই কর্ণটা এই দিকে যে ত্রিভুজটা উৎপন্ন করেছে আর এই দিকে যে ত্রিভুজ উৎপন্ন করেছে দুটো কি হবে, সমান হবে তো। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি কথাটা, অবশ্যই এই কথাটা আমরা বলতে পারি যে তাহলে এই ত্রিভুজটার মান হলো 20 বর্গ সেমি, কারণ নিচেরটা 20 তাহলে উপরেরটাও তো 20 হতে হবে, 20 বর্গ সেমি। এটা আমরা বলতেই পারি যে এত বর্গ সেমি আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল। আবার দেখো এই ত্রিভুজের এইটা হলো ভূমির মধ্যবিন্দু। মনে রাখবে কোনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ধরো মাঝখানের বিন্দুতে যদি জুড়ে দিই তাহলে এইটা আর এটা সমান হয়, মানে অর্ধেক হয়ে যায়। ধরো এমন হলো এই জায়গা সমান তুমি তিনটে টুকরো করলে, একটা টুকরো এই জায়গায় আর একটা টুকরো এই জায়গায় আর ওইদিকে একটা টুকরো রয়েছে, মোট মনে করো তুমি 3 টুকরো করেছো, ঠিক আছে। তাহলে ত্রিভুজটা কিন্তু সমান 3 ভাগে ভাগ হয়ে যাবে। ধরো এর এর মান যদি 30 হতো তাহলে এটা 10, এটা 10, এটা 10 হতো। তাহলে এই টোটালটা রয়েছে 20 আর এটা হচ্ছে মাঝখানে বিন্দু, তাহলে এইটুকু আর এইটুকু অবশ্যই সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ এ ই এফ, এ ই এফ এটা ইজ ইকুয়াল টু হাফ অফ ত্রিভুজ এইডি, এটা বলা যায়। তাহলে হাফ ইন্টু ত্রিভুজ এইডি মানে কত বলেছে, 20 বর্গ সেমি বলেছে। তাহলে যদি আমরা এটা কাটাকাটি করি, কাটাকাটি করলে পাবো হচ্ছে 10 বর্গ সেমি। তাহলে এটা হবে কিন্তু আমাদের উত্তর। ক্লিয়ার কথাটা? খুব একটা কিন্তু কঠিন কথা নয়, প্রশ্ন যেমন আছে সেই হিসাবে কিন্তু আমি উত্তরটা করে দিয়েছি। চলো তাহলে সামনের দিকে এগোনো যাক। প্রমাণ করো এত বিন্দুটি এত ও এত বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই বিন্দুটা এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী। একটু গ্রাফে বোঝাই। ধরো এ বিন্দু, এ বিন্দুটা হলো -2, -11, এই এ বিন্দুটা হলো এই জায়গা রয়েছে একটা বি বিন্দু, এই বি বিন্দুর স্থানাঙ্ক কত বলেছে, -3,7। আর এই জায়গা একটা বিন্দু রয়েছে সি, সি বিন্দু 4,6। তাহলে আমাদের এ বিন্দু থেকে এর দূরত্ব, এ বিন্দু থেকে এর দূরত্ব সমান দেখাতে বলেছে। এই দেখো বলেছে কি, প্রমাণ করো এই বিন্দুটা এই বিন্দু থেকে আর এই বিন্দু থেকে সমদূরবর্তী। বোঝা গেছে প্রশ্নটা? তাহলে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় তো আমরা শিখেছিলাম। তাহলে এই জায়গায় আমরা প্রথম ধরে নেব, ধরি এ, এর মান হলো -2, -11, আর বি, বি মানে হলো -3,7, আর সি, সি মানে আমাদের কত বলেছে, সি মানে কিন্তু আমাদের বলেছে হচ্ছে 4,6। তাহলে আমরা প্রথম বের করব এবি, এবি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, যে দিক খুশি তুমি বিয়োগ করো, তুমি তোমার মন মতো বিয়োগ করতে পারো, কিন্তু মানে এক্স এর থেকে এক্স বিয়োগ করতে হবে। তাহলে এই প্রথমটা হলো এক্স, দ্বিতীয়টা হলো ওয়াই। এবি মানে এই দুটোর মধ্যে তুলনা করব। তাহলে এই জায়গায় -2 লিখলাম আমি, তারপর একটা মাইনাস দিতে হয়, এই জায়গায় আবার -3 রয়েছে, তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তার স্কোয়ার। প্লাস এই জায়গা রয়েছে -11 আর এই জায়গা রয়েছে 7, তাহলে আমি এই জায়গা 7 থেকে বিয়োগ করলাম, 7 বিয়োগ বসালাম, আবার এই জায়গা রয়েছে -11, তাহলে প্লাস হয়ে গেল। এই জায়গায় যে দিক খুশি বিয়োগ করো, তোমার কোনো এইটা যেমন এই দিক থেকে করলাম, আবার এটা এই দিক থেকে করলাম, কোনো অসুবিধা নেই, তুমি যে দিক খুশি বিয়োগ করো। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 3 এর থেকে 2 চলে গেলে থাকে 1, 7 আর 11 যোগ করলে হয় কত, 18, তার স্কোয়ার, আর এই জায়গায় 1 এর স্কোয়ার। তাহলে এই জায়গা রইলো 1 এর স্কোয়ার মানে 1, আর 18 এর স্কোয়ার মানে কত, 324। তাহলে এই জায়গায় অ্যান্সার কত হলো, √325। তাহলে এবির মান পেয়ে গেছি আমরা। এবার আমরা বের করব কি, তাহলে এসি, ভুল করে যেন আবার বিসি বের করো না, এসি বের করতে হবে। তাহলে এসি মানে এ আর সি এর মধ্যে তুলনা করব এই দুটো। তাহলে যেদিক খুশি বিয়োগ করতে পারি বলেছি তো আমি, তাহলে 4 বসালাম, মাইনাস অফ -2 রয়েছে তার স্কোয়ার হয়েছে, মাইনাস অফ এই জায়গায় -2 রয়েছে তার স্কোয়ার করলাম, প্লাস আবার 6 বসালাম, একটা মাইনাস বসালাম, এই জায়গায় আবার একটা -11 আছে, তাহলে +11 হয়ে গেল তার স্কোয়ার। 4 আর 2 যোগ করলে 6, 6 এর স্কোয়ার এই যে বসালাম, আর এটা হয় 17, তার স্কোয়ার এই যে বসালাম। তাহলে 6 এর স্কোয়ার কত হয়, 6 এর স্কোয়ার হয় হচ্ছে 36, 17 এর স্কোয়ার 289, যোগ করলে 325 কিন্তু হয়। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে আমরা অতএব বলতে পারি কি, এবি ইজ ইকুয়াল টু এসি। তাহলে ভাষাটা কি লিখতে হবে, ভাষাটা কিন্তু আমাদের লিখতে হবে তাহলে যে অতএব এ বিন্দুটি বি ও সি থেকে সমদূরবর্তী, এই কথাটা যেন মনে থাকে। ক্লিয়ার কথাটা? তাহলে এই ছিল আমাদের এই প্রশ্নটা। চলো এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটাও আমরা দেখে নেবো। এবার বলেছে একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 180 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে অর্ধবৃত্ত তার মানে এইরকম দেখতে হবে, সেটা সম্পূর্ণ বৃত্ত এরকম দেখতে হয় তো, আর অর্ধবৃত্ত মানে ওই জায়গা মাঝখান দিয়ে হয়ে যাবে। তাহলে আমি একটা অর্ধবৃত্ত আঁকার চেষ্টা করছি, এই যে রইলো, আর অর্ধবৃত্ত মানে
এই যে রইল। তাহলে আমাদের এই অর্ধবৃত্তের পরিসীমা মানে কি দেখো, এই জায়গা থেকে এইটুকুকে বলা হয় আর, তাহলে এটাও তো আর। যদি বৃত্তটা সম্পূর্ণ হতো, সম্পূর্ণ যদি হতো আমাদের বৃত্তটা, তাহলে তার পরিসীমার সূত্র কি 2πr, সম্পূর্ণ বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr। তাহলে অর্ধেক হলে এই পরিসীমা মানে কিন্তু এই জায়গাটা, তাই না, বাইরের এই জায়গাটা। তাহলে অর্ধবৃত্তের বাইরে তো এই জায়গাটুকু শুধু রয়েছে, শুধু এই যে যেখান দিয়ে আমি যে বোল্ড করছি এইটুকু। তাহলে সম্পূর্ণটা যদি 2πr হয়, অর্ধেকে তাহলে হওয়া উচিত πr। তাছাড়া অর্ধবৃত্তে আর কি আছে একটু সেটাও দেখি আমরা। তাছাড়া অর্ধবৃত্তে আর কি আছে দেখো, এছাড়া অর্ধবৃত্তে কিন্তু আরো রয়েছে কি এইটুকু আর এইটুকু আর। তাহলে এই টোটালটা পেয়েছি πr, মানে বাইরের সাইডটার ভিতরে আর আর পেয়েছি। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা আমরা কি বলতে পারি, তার আগে ব্যাসার্ধটা লিখে নিতে হবে কিন্তু, যে ধরি ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর সেমি। তাহলে প্রশ্ন মতে একবারে লিখে দেবো, প্রশ্ন মতে πr প্লাস πr মানে উপরেরটা আর নিচে হলো 2r ইজ ইকুয়াল টু 180 সেমি। তাহলে এই জায়গা থেকে আর কমন নিয়ে নিলাম আমরা, আর কমন নিয়ে নিলে থাকে পাই প্লাস 2 ইজ ইকুয়াল টু 180। তাহলে এই জায়গা থেকে আমাদের আর পড়ে রইল পাই মানে 22/7 প্লাস এই জায়গা রইল 2 ইজ ইকুয়াল টু 180। তাহলে আমরা যদি লসাগু করি, তাহলে এই জায়গা লসাগু হবে আমাদের 7 আর 22 প্লাস 7 গুণ হয় 14। এবার ডান দিক দিয়ে লিখছি আমি, তাহলে আর ইন্টু 22 আর 14 যোগ করলে হয় হচ্ছে 36, বাই নিচে রয়েছে 7 ইজ ইকুয়াল টু 180। তাহলে আর ইজ ইকুয়াল টু 180 গুণ 7 ভাগ 36। 18 দিয়ে কাটলে 18 10 হয় হচ্ছে আমাদের 180, আর 18 দুগুণ 36, 2 দিয়ে কাটলে এটা হয় 5। তাহলে আর ইজ ইকুয়াল টু 5 সাথে কত হলো 35। তাহলে আর মানে কিন্তু ব্যাসার্ধ ধরেছিলাম আমরা, আর মানে ব্যাসার্ধ, আর প্রশ্নে কিন্তু আমাদের ব্যাস জিজ্ঞাসা করেছে। তাহলে প্রশ্নটা কিন্তু উত্তর কমপ্লিট করে এসো, নাহলে কিন্তু ফুল মার্ক পাবে না। তাহলে অতএব ব্যাস ইজ ইকুয়াল টু 2r সেমি। 2r মানে কত, 2 গুণ 35 সেমি ইজ ইকুয়াল টু 70 সেমি লিখে দিয়েছো কিন্তু। ক্লিয়ার কথাটা? তাহলে 2r মানে কিন্তু 36 সেমি। আমি কিন্তু এই যে উল্টো পাল্টা করে লিখছি, তোমরা পরপর নিচ দিয়ে লিখবে, ওগুলো তো আর তোমাদের মাথায় বুদ্ধি আছে, তোমরা না বললেও বুঝতে পারবে, তবু আমি বলে দিলাম। ওকে, চলো তাহলে সামনের দিকে এগোই আমরা। দেখো বলেছে একটা অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 52, শ্রেণী দৈর্ঘ্য হলো 10, শ্রেণীটির উচ্চ সীমা ও নিম্ন সীমা কত হবে। একদম সহজ কথা, উচ্চ সীমা বলে হেডলাইন করি। উচ্চ সীমা মানে হলো আমাদের যে মধ্যবিন্দুটা রয়েছে সেটা প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, তাহলে এই জায়গা 52 প্লাস এই জায়গা রইল 5 ইজ ইকুয়াল টু 57। ওকে, আর নিম্ন সীমা কত হবে, নিম্ন সীমা ইজ ইকুয়াল টু 52 মাইনাস 10/2, তাহলে 52 মাইনাস 10/2 মানে 5, তাহলে সেটা হলো 47। তাহলে এই ছিল কিন্তু আমাদের অঙ্কটি। এবার এই অঙ্কটা ধরো তোমাকে স্যার একটু লিখে টিকে যদি করতে বলে, তাহলে তুমি কি লিখবে, প্রথমে লিখবে উচ্চ সীমা ইজ ইকুয়াল টু উচ্চ সীমা ইজ ইকুয়াল টু 52 নয়, উচ্চ সীমা আগে সূত্রটা যে ভাষাটা এই জায়গায় লিখেছি, 52টা কি ছিল মধ্যবিন্দু, তাহলে সেই ভাষাটা লেখো, মধ্যবিন্দু প্লাস শ্রেণী দৈর্ঘ্য ভাগ 2। এই ভাগটা যেন টোটালটার নিচে চলে না আসে, তাহলে কিন্তু আবার অঙ্ক ভুলে যাবে, এটা যেন মাথায় থেকে। শ্রেণী দৈর্ঘ্য ভাগ 2, এরপরে কি করবে, মান বসিয়ে দেবে। এই যে মধ্যবিন্দু বলেছে আমাদের 52 আর শ্রেণী দৈর্ঘ্য 10 ভাগ 2, তাহলে এই জায়গা রইল 52 আর এই জায়গা রইলো আমার 10 ভাগ 2 মানে 5, তাহলে হলো কত 57। খতম। এইভাবে দেখাতে পারো, এইটা সব থেকে ভালো হয়। আর যখন নিম্ন সীমা বের করবো তখন এই জায়গা বিয়োগ করে দেবো, যেটা আমি এই জায়গা করে দেখিয়েছি তোমাদের। ওকে, চলো পরবর্তী অঙ্কটা দেখি তাহলে আমরা। বলেছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে, এটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা এই জায়গায় বলতে পারি আমাদের বিক্রি করতে হবে 44% লাভে, তাই তো। তাহলে আমরা এই জায়গায় বলতে পারি যে 12টি জিনিসের বিক্রয় মূল্য সেটা ইজ ইকুয়াল টু 1 টাকা। কেন এটা লিখলাম, কারণ টাকায় 12টি জিনিস মানে 1 টাকায় 12টি জিনিস বিক্রি করছি আমরা। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 1/12 টাকা, এটা বলা যায়। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় 1/12 টাকা
একটা জিনিসের বিক্রয় মূল্য 1/12। একটা জিনিসের বিক্রয় মূল্য হলে আমরা বলতে পারি 12টি জিনিস বিক্রি করছি 1 টাকায়। এই কথাটা যেন মাথায় থাকে। এবার দেখো 4% ক্ষতি হয়েছে, তাই তো? তাহলে 4% ক্ষতি থেকে আমার যেতে হবে কত? 44% লাভে। তাহলে 4% ক্ষতি মানে কি, আগে আমরা সেটা বের করে নিই। 4% ক্ষতি অর্থাৎ কি আমরা বলতে পারি এই জায়গায় 96 টাকা বিক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য, একথা বলা যেতে পারে। 4% ক্ষতি মানে কি 96 টাকা বিক্রয় মূল্য হলে 100 টাকা আমাদের কি হবে? ক্রয় মূল্য হবে। ক্রয় মূল্য এই কথাটা আমরা বলতেই পারি। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96 টাকা। কিন্তু আবার এইটা দেখো বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্য, আর এটাও তো বিক্রয় মূল্য। তাহলে 1/12 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এই জায়গায় আমরা 100/96 গুণ 1/12 এই জায়গায় বসলে এত টাকা, এইভাবেই রেখে দেবো, কাটাকাটি করব না। দেখো ওকে, তাহলে এটা কিন্তু আমরা বের করে রেখেছি ক্রয় মূল্য। এই যে ভালো করে দেখো, এত টাকা বিক্রয় মূল্য হলে এটা কিন্তু ক্রয় মূল্য হবে, এটা কিন্তু ক্রয় মূল্য, ভালো করে বুঝবে। এইবার নেক্সট পেজে আমাদের এই জায়গা বলেছে টাকায় কটা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে এই জায়গায় আমরা এখন বের করব 44% লাভ। 44% লাভ অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে 144 টাকা বিক্রয় মূল্য, এটা বলতে পারি আমরা কথাটা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 144/100 টাকা, বলতে পারি এই কথাটা। তাহলে আমরা আগের পেজে ক্রয় মূল্য কত বের করেছিলাম? 100/96 গুণ 12। তাহলে এই জায়গায় লিখছি 100/96 গুণ 12 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 144/100 আগে লিখে নিই, গুণ 100/96 গুণ 12। যেমন আমাদের গুণ করতে হয়, গুণ করলে তো সাইডে গুণ করাই যায়। তাহলে 100 কেটে গেল, 12 দিয়ে 144 কে কাটলে হয় 12, 12 দিয়ে 96 কে কাটলে হয় 8। তাহলে পেলাম 1/8। তাহলে এইটার সঙ্গে একটু খেয়াল করো, যদি একটি জিনিসের বিক্রয় মূল্য 1/12 টাকা হয় তাহলে 1 টাকায় 12টা জিনিস পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি যে এইটা যদি আমাদের বিক্রয় মূল্য হয় তাহলে আমাদের 1 টাকায় কটা বিক্রি করতে হবে? 8টা। তাহলে আমরা এই জায়গায় লিখবো 1 টাকায় 8টি জিনিস বেচলে 44% লাভ হবে। তাহলে এই ছিল কিন্তু আমাদের অঙ্কটি। অঙ্কটা আসার মতো একটা অঙ্ক, দেখে নাও। প্রথম 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা ধরে নিলাম, সেখান থেকে একটি জিনিসের বিক্রয় মূল্য বের করে নিলাম। 4% ক্ষতি মানে আমাদের 96 টাকা বিক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য। তাহলে 1 টাকা হলে কত আর 1/12 টাকা হলে কত, এইভাবে রেখে দিয়েছি। আবার 44% লাভ মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 144 টাকা বিক্রয় মূল্য হবে। 1 টাকা হলে কত হবে, আর আমাদের আগের পেজে যেটা বের করেছিলাম সেটা হলে কত হবে, দেখলাম 1/8 হলো। তার মানে 1 টাকায় 8টা জিনিস বেচলে কিন্তু আমাদের 44% লাভ হবে। ওকে, চলো সামনের দিকে এগোই তাহলে আমরা। দেখো এই জায়গায় আমি একটা অঙ্ক তোমাদের দিয়েছি, যে অঙ্কটা 3x - 2y = 5 আর x + 4y = 4। এই অঙ্কটা বলেছে সমাধান করো। সেকেন্ড সামেটিভে তোমাদের যে সমাধান রয়েছে দুটো মেথডে তোমাদের সমাধান করতে হবে। নাম্বার 1 অপনয়ন আর নাম্বার 2 হলো পরিবর্ত বা প্রতিস্থাপন। তাহলে এই একটি মাত্র অঙ্ক আমি দুটি মেথডেই তোমাদের সমাধান করে দেখাবো। দুটি মেথডই তোমরা শিখবে। আমি কিন্তু তোমাদের বলছি যে এই অঙ্কটাই তোমাদের পরীক্ষায় আসবে এমন কিন্তু নয়, আমি তোমাদের মেথডটা শেখানোর চেষ্টা করছি। মেথডটা শুধুমাত্র মনে রাখবে, ওই মেথডটাই কিন্তু আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে প্রথম আমি যেটা করছি সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি ফার্স্ট। তাহলে এই জায়গায় আমাদের রয়েছে 3x - 2y = 5, এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। আরেকটা রয়েছে x + 4y, এটাকে আমি কিন্তু 2 নম্বর নাম দিলাম। তাহলে একটা জিনিস খেয়াল করো, অপনয়ন পদ্ধতি করতে হলে সর্বদা x এর সহগ নইলে y এর সহগ সমান করতে হবে আমাদের। এই ক্ষেত্রে দেখো y টা কিন্তু আমাদের নিচে রয়েছে, নিচেরটাতেও নিচে রয়েছে, তাই জন্য আমাদের কোনো অসুবিধা নেই।
যদি এমন হতো একটা উপরে রয়েছে একটা নিচে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম এক্স এর সহগকে সমান করে নিতাম। যেহেতু এই দুটো সেম পদ্ধতিতে রয়েছে, তুমি যাকে খুশি সমান করতে পারো, হয় এক্স নইলে ওয়াই। দেখো এই জায়গা ওয়াই এর উপরে রয়েছে 4, এই জায়গা ওয়াই এর উপরে রয়েছে 2, তাহলে এই 2টাকে যদি 4 বানাতে হয় একটা 2 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে কোনো কিছু দিয়ে গুণ করব না, মানে 1 দিয়ে গুণ করব। তাহলে এই জায়গা লিখবো কি 1 গুণ 2 ও 2 গুণ 1 করে পাই, 1 করে পাই। তাহলে 1 গুণ 2 মানে 6x মাইনাস 4/y ইজ ইকুয়াল টু 10, আর নিচে রয়েছে কত আমাদের অনলি x প্লাস 4/y ইজ ইকুয়াল টু আমাদের এই জায়গায় কত রয়েছে 4। তাহলে এই জায়গায় আমি যখন করব অঙ্কটা, দেখো বিপরীত চিহ্ন রয়েছে, তাহলে আমি যদি এটার সঙ্গে এটা যোগ করে দিই, যোগ করলে এই দুটো কেটে যাবে। যদি বিপরীত চিহ্ন না থাকতো, অর্থাৎ এই দুটো বিপরীত চিহ্ন নেই, তাহলে এই জায়গা ধরে নাও যে মাইনাস রয়েছে, তাহলে এর চিহ্ন বদলে দিতে হতো, এটা বদলাতে হলে এটাও বদলাতে হতো, এটাও বদলাতে হতো, সব বদলাতে হতো। কিন্তু যেহেতু আমাদের এই জায়গায় একই রকম চিহ্ন নেই, বিপরীত চিহ্ন দিয়ে দিয়েছে, তাহলে কোনো কিছু বদলানোর দরকার নেই, আমাদের প্লাস রয়েছে, এই দুটো কেটে গেল। তাহলে এই জায়গা রইল 7x, আর এই দুটো যোগ করলে হয় কত 14। তাহলে 7x ইজ ইকুয়াল টু 14 হলে x ইজ ইকুয়াল টু 2। এইবার আমরা করব কি ডান দিকে, যে x ইজ ইকুয়াল টু 2, এটা 1 নম্বর অথবা 2 নম্বর যেখানে খুশি তুমি বসাও। তাহলে আমি 2 নম্বরে বসাচ্ছি, x ইজ ইকুয়াল টু 2, 2 নং এ বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে 2 নং এ যদি বসিয়ে দিই, তাহলে 2 প্লাস 4/y ইজ ইকুয়াল টু 4, তাহলে 4/y ইজ ইকুয়াল টু 2 ওইদিকে নিয়ে গেলাম, তাহলে 2 এদিকে নিয়ে গেলে হবে বিয়োগ, 4 এর থেকে 2 চলে গেলে থাকে শুধু 2। তাহলে কোনাকুনি গুণ করলে হয় 2y ইজ ইকুয়াল টু 4, তাহলে y ইজ ইকুয়াল টু 4/2, তাহলে y ইজ ইকুয়াল টু 2। তাহলে সমাধান করে কি পেয়েছি, x ইজ ইকুয়াল টু 2, y ইজ ইকুয়াল টু 2। তাহলে সেটা কিন্তু তোমাকে লিখে দিতে হবে, যে অতএব সমাধান করে পাই, এই জায়গায় লিখবে কি, তাহলে কি লিখবে তোমরা, অতএব সমাধান করে পাই, সমাধান করে পাই x is equal to 2, y is equal to 2। এটা কিন্তু লিখে দিতে হবে তোমার জন্য মনে থাকে। তাহলে অঙ্কটি আমি অপনয়নে করে দেখিয়েছি তোমাদের, এই যে দেখে নাও, অপনয়নের জন্য এই একই মেথড প্রত্যেকটি অঙ্কতে তুমি অ্যাপ্লাই করবে। যদি স্যার অপনয়ন বলে তবে অপনয়নে করতে হবে, যদি প্রতিস্থাপন বলে তবে প্রতিস্থাপন, আর যদি কিছু না বলে শুধু বলে সমাধান করো, তাহলে তুমি যে কোনো মেথড অ্যাপ্লাই করতে পারো। এবার এই সেম অঙ্কটা আমি প্রতিস্থাপনে তোমাদের করে দেখাবো, সেম অঙ্কটা, জাস্ট মেথড শেখানোর চেষ্টা করছি কিন্তু আমি। তাহলে অঙ্কটা আমি লিখে নিই, এই জায়গায় অঙ্কটা রয়েছে কত, 3x মাইনাস 2/y ইজ ইকুয়াল টু 5, আরেকটা রয়েছে x প্লাস 4/y ইজ ইকুয়াল টু 4। এই অঙ্কটা আমি তোমাদের এখন প্রতিস্থাপনে করে দেখাবো। তাহলে এবার এই অঙ্কটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করে নিই। নামটা কি, প্রতিস্থাপন বা পরিবর্ত, এই দুটো থাকতে পারে কিন্তু, প্রতিস্থাপন স্থাপন বা পরিবর্ত, দুটো নামই কিন্তু থাকতে পারে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি যদি আমাদের করতে হয়, তাহলে একটা মান বের করে সেই মানটা বিপরীত আরেকটা জায়গায় গিয়ে বসিয়ে দিতে হয়। তাহলে এই রইল আমাদের 1 নম্বর সমীকরণ, এই রইল আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমি এই জায়গায় লিখবো 2 নং থেকে পাই, 2 নং থেকে আমরা কি পাই, x is equal to 4 minus 4/y। এই যে x is equal to 4 minus 4/y পেলাম, এটা তুমি 3 নম্বর যদি মান বসিয়ে দাও, তাহলে এই জায়গায় 3 নম্বর মান না বসালেও হবে, কোনো অসুবিধা নেই, তুমি এইভাবে লিখে নাও। শুধু লিখবে যে 1 নং এ যে জায়গা থেকে মান বের করেছো, তুমি কোন জায়গা থেকে মান বের করেছো, 2 নং থেকে মান বের করেছো, তাহলে এইটা বাদ দিলে আর কোনটা থাকে, 1 নং, ওই জায়গায় গিয়ে কিন্তু x এর মান বসাবো। তাই 1 নং এ x is equal to 4 minus 4/y বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে বসিয়ে দেবো আমরা এখন ওই জায়গায়। তাহলে এই জায়গায় আমাদের রইল 3 into 4 minus 4/y, এই জায়গায় রইল আমাদের, আর এই জায়গায় রইল মাইনাস 2/y, এই যে 3 into x এর মান বসিয়ে দিয়েছি, একদম মনোযোগ সহকারে দেখো, ভেঙে ভেঙে বলছি কিন্তু, 3 into x এর মান বসিয়ে দিয়েছি, ব্র্যাকেট দিলাম, তারপরে 2/y রয়েছে ইজ ইকুয়াল টু 5 রয়েছে, 3 গুণ রয়েছে, কোন সংখ্যা যদি গুণ থাকে গুণ সর্বদা উপর দিয়ে হয়, তাহলে 3 যদি গুণ করি তাহলে এই জায়গা হবে 12 মাইনাস 12/y মাইনাস 2/y ইজ ইকুয়াল টু 5। তাহলে এই জায়গায় আমি ডান দিকে লিখছি এবার, তাহলে 12 ডান দিকে নিয়ে যাব, 12 যদি ডান দিকে নিয়ে যাই তাহলে এই জায়গা পড়ে থাকে মাইনাস 12/y মাইনাস 2/y ইজ ইকুয়াল টু 5 মাইনাস 12। তাহলে লসাগু করলে হয় 12, এই সরি y, আর এই জায়গা রয়েছে মাইনাস 12 মাইনাস 2, আর এই জায়গা হচ্ছে কত আমাদের মাইনাস 7, তাহলে মাইনাস 14
বাই হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু -7, বোথ সাইড থেকে মাইনাস মাইনাস কেটে গেল, কোনাকুনি গুণ করলে 7y ইজ ইকুয়াল টু 14, তাহলে y ইজ ইকুয়াল টু 7 ওইদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 2 হবে। y এর মান কত পেলাম তাহলে আমরা 2। তাহলে এই যে আমরা y এর মান বের করে নিলাম, এই y এর মান সর্বদা আমরা কোন জায়গায় বসিয়ে দেব, y এর মান বসিয়ে দেব আমরা এই জায়গা যেখানে এই যে x রয়েছে, বা উপরে যে কোনো জায়গায় বসালেও হবে, যে কোনো একটা রাশিতে বসালেই হবে। তাহলে আমি এই জায়গায় বসাবো, তাতে আমাদের সুবিধা হবে। তাহলে এই জায়গায় ডান দিকে আমি লিখছি আবার অতএব, বা আবার এই জায়গায় আবার শব্দটা দেবে বা এখন দেবে তাহলে ভালো হয়। আবার x ইজ ইকুয়াল টু 4 - 4/y, অতএব বা এই জায়গা বা দিলাম x ইজ ইকুয়াল টু 4 - 4/2, এই জায়গা লিখবো যেহেতু y ইজ ইকুয়াল টু 2, সাইডে লিখে দেবে, এটা কিন্তু অবশ্যই লিখো। তাহলে x ইজ ইকুয়াল টু 4 মাইনাস এটা ভাগ করলে হয় 2, তাহলে x ইজ ইকুয়াল টু 2, তাহলে x এর মানও 2 পেলাম, y এর মানও 2 পেলাম। দেখো আগে ওই পদ্ধতিতে বের করেও 2 2 পেয়েছিলাম, এই পদ্ধতিতে বের করেও 2 2 পেয়েছি। উত্তর কখনো আলাদা হবে না, শুধু নিয়মটা আলাদা। স্যার যে নিয়মে তোমাকে বলবে তুমি সেই নিয়মে অঙ্কটা করবে। তাহলে এই জায়গা আনসার অবশ্যই কিন্তু লিখে দিও, সমাধান করে পাই, সমাধান করে পাই x ইজ ইকুয়াল টু 2, y ইজ ইকুয়াল টু 2। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এই ছিল আমাদের অঙ্কটি। চলো এবার সামনের দিকে এগোই। তাহলে আমরা বলেছে কোন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটি ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে এই জায়গায় আমি দেখছি একটা সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজের মনে করো এই আমাদের এ, এই আমাদের বি, এই আমাদের সি, এই এ বি আর এসি বাহুর দৈর্ঘ্য সমান। বলেছে সমান বাহু দুটির প্রত্যেকটি ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। ওকে, তাহলে এই জায়গায় আমরা এখন লিখব, ধরি ভূমি ইজ ইকুয়াল টু 6x সেমি। ভূমিটাকে আমি 6x সেমি ধরলাম। কেন ধরলাম? কারণ বলেছে ভূমির 6 ভাগের 5 ভাগ এটা, তাহলে এটা যদি 6x হয় এটা অবশ্যই 5x হবে, ধরতে আমার সুবিধা হবে। তাহলে লিখবো অতএব সমান বাহুর দৈর্ঘ্য, সমান বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 6x ইন্টু 5/6, 6 6 কাটলে দেখো কত হলো 5x সেমি। ক্লিয়ার হলো কথাটা? তাহলে সমান বাহুর দৈর্ঘ্য কত করে পেলাম 5x, এটা বুঝে বুঝে ধরতে হবে, তাহলে অঙ্ক কিন্তু সহজ হবে, নাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ আসবে, জটিলতা ধারণ করবে। এবার ত্রিভুজের পরিসীমা 544 বলেছে, তাহলে আমরা এই জায়গায় লিখছি অতএব অ্যাকর্ডিং টু কোশ্চেন ত্রিভুজের পরিসীমা মানে কি, এই যে হলো সাইডের বাহু 5x, এইটা হলো পাশের বাহু 6x, এইটা হলো, এইটাও তো 5x যেহেতু ওটা সমান বাহু, 5x ইজ ইকুয়াল টু 544। তাহলে 5 আর 5 10 আর 6 হলো 16x ইজ ইকুয়াল টু 544। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি 544 ভাগ 16, 16 দিয়ে যদি এটাকে কাটি তাহলে আমাদের কত 3 16 48, 64, 4 16 64, তাহলে x ইজ ইকুয়াল টু পেয়েছি 34। তাহলে x ইজ ইকুয়াল টু যদি 34 হয়, তাহলে আমাদের এখন বের করতে হবে কি জিনিস, বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমি সাইডে লিখে নিচ্ছি, তোমরা নিচ দিয়ে লিখবে কিন্তু, যে অতএব সমান বাহুর দৈর্ঘ্য, সমান বাহুর দৈর্ঘ্য, সমান বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 5 ইন্টু 34 এত সেমি। 5 ইন্টু 34 মানে 4 5 20 শূন্য হাতে থাকে 2, আর এই জায়গায় রইল 3 5 15 আর 2 17, 170 সেমি। আর ভূমির দৈর্ঘ্য কত হবে, ভূমি ইজ ইকুয়াল টু কত ধরেছিলাম 6x, তাহলে 6 ইন্টু 34 এত সেমি। 4 6 24 4 হাতে থাকে আমাদের কত 2, 3 6 18 আর 2 হলে তাহলে 20 204 সেমি। তাহলে আমি পরের পেজে আবার ছবিটা এঁকে নেব, তোমরা ততক্ষণ এটা লিখে কমপ্লিট করে নাও। ওকে, প্রয়োজনে ভিডিওটা থামিয়ে নাও। দেখো এই আমাদের ত্রিভুজটা আবার আমি আঁকছি। ত্রিভুজের এটা পেয়েছি আমরা কত, এটা পেয়েছি আমরা হচ্ছে 170 সেমি, আর এটাও 170 সেমি, আর এটা পেয়েছি 204 সেমি। আমরা জানি কোনো বিষমবাহু ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ বা যে কোনো কিছুই হোক না কেন, তার ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু root over s into s minus a into s minus b into s minus c, যেখানে s is equal to অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, তাই না? আর a is equal to বাহু এবং সেম b is equal to বাহু, মানে তিনটে বাহু থাকে তো, একটার নাম a, একটার নাম b আর একটার নাম হলো c, c is equal to বাহু, তিনখানা বাহু এই জায়গায় বলে দেওয়া আছে।
তাহলে এস মানে কি অর্ধ পরিসীমা, তাই তো? তাহলে তোমরাও কিন্তু সেম ভাবে এই সূত্রটা লিখে নেবে, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এটা, এস ইজ ইকুয়াল টু এটা, এবিসির পরিচয় দিয়ে দিলে। এই জায়গা এর মান আমরা ধরে নিলাম 170 সেমি, আর এই জায়গা আমাদের বির মান ধরে নিলাম 204 সেমি, আর সির মান ধরে নিলাম 170 সেমি। ওকে, আচ্ছা এস মানে তো অর্ধ পরিসীমা, ত্রিভুজটার পরিসীমা বলেছিল কত 544, তার অর্ধ পরিসীমা মানে কি 544 ভাগ 2, 2 দিয়ে ভাগ করলে কত হয় 27 দুগুণ 54 আর 2 দুগুণ হচ্ছে 4, তাহলে 272। তাহলে আমরা এখন বসিয়ে দিতে পারবো, অতএব ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু রুট ওভার 272 ইন্টু 272 মাইনাস আমাদের রয়েছে কত 170 ইন্টু 272 মাইনাস 204 ইন্টু 272 মাইনাস 170। ক্লিয়ার কথাটা? তাহলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি আমার রয়েছে কত 272। দেখো কত সহজে হিসাবটা করব, গুণ টুন কিছু করব না, সহজে হিসাব করে দেবো আমরা। তাহলে 272 থেকে যদি 170 আমার এলিমিনেট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের 102 থাকে, তাই না? দেখো এই জায়গায় শূন্য আছে কত হলে 2 হবে, 2 এলে সাথে সাথে মিলে গেলে শূন্য, 1 আছে কত হলে 2 হবে, তাহলে এটা 102 হবে। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কত হবে, 4 আছে কত হলে 12 হবে, 8 হলে হাতে আমাদের 1 আছে কত হলে 7 হবে, 6 হলে আর আমাদের কিছু থাকে না, তাহলে এখানে থাকছে 68 আর এখানেও কিন্তু থাকছে আমাদের 102। এত বর্গ সেমি লিখতে যেন আবার ভুলো না, উপরের লাইনে ওই জায়গায় লিখবে বর্গ সেমি। দেখো এইবার আমাদের এই যে রুট ওভার ফাংশন মানে কি, একই রকম দুটো জিনিস যদি রুটের মধ্যে থাকে একটাকে বাইরে বের করে দেবে। 102 দুটো আছে, একটাকে বাইরে বের করে দিলাম। 200 এই যে আমরা হলুদ বা গেরুয়া কালার করেছি এটা কিন্তু এলিমিনেট হয়ে গেল, তাহলে আমাদের এই জায়গা পড়ে রয়েছে কত 272 গুণ 68। তোমাদের জন্য আমি এটা লিখে দিলাম, আমি তো একবারেই করে দিতাম যদি করতাম। তাহলে আমাদের এই জায়গায় 102 রেখে দিলাম, এই 272 কে আমি এবার ভেঙে লিখবো। 272 কে ভেঙে কিভাবে লেখা যেতে পারে দেখো, দেখি এই জায়গায় 4 বার যায় নাকি, 68 গুণ 4 হয় নাকি, 68 গুণ 4 করলে 4 8 32 এর 2 হাতে থেকে আমাদের কত 3, 4 6 24 আর 3 27, হ্যাঁ হচ্ছে। তাহলে এটাকে লেখা যাচ্ছে 68 গুণ 4 গুণ 68। তাহলে 68 আবার কটা রয়েছে, দুটো, তাহলে একটা বাইরে চলে যাবে, তাহলে 102 গুণ 68। আবার এই জায়গা রয়েছে 4 রুটের মধ্যে রয়েছে, তাহলে আমরা পরের পেজে বাকিটুকু লিখছি। তাহলে দেখো আমাদের রয়েছে কত 102 গুণ 68 গুণ রুটের থেকে যদি 4 বের হয়ে যায় তাহলে থাকে কিন্তু শুধুমাত্র 2। তাহলে এই জায়গায় আমাদের 68 দুগুণ কত হবে, 102 এই জায়গায় রেখে দিলাম, 68 দিয়ে যদি এই জায়গায় গুণ করে দিই আমরা, তাহলে 8 দুগুণ 16 6, হাতে থাকে আমাদের হচ্ছে 1 আর 6 দুগুণ 12 আর 1 13। তাহলে এখন জাস্ট আমাদের 102 গুণ 136 রাফে আমরা করে নিচ্ছি, 136 আর এই জায়গায় 102, 2 দিয়ে গুণ করলে থাকে 6 দুগুণ 12, 3 দুগুণ 6 আর 1 7, 2 1 2, শূন্যের জন্য 0 0 0 হয়ে গেল, আর এই জায়গায় 1 এর জন্য 6 3 1 হলো, তাহলে এই জায়গায় 2 7 8 3 1, তাহলে রইল 1 3 8 7 2 বর্গ সেমি। এই কিন্তু আমাদের অঙ্কটা কমপ্লিট হলো, খুব কিন্তু জটিলতা না, কিভাবে হিসাবটা সহজে আমি করে দিলাম দেখো, খুব কিন্তু গুণ করিনি আমরা, একদম মুখে মুখে অঙ্কটা করে দিয়েছি। কিন্তু যদি আমরা ওই বিয়োগ করে সব গুণ করে তার রুট করতে যেতাম তাহলে আমাদের এই অঙ্ক আর করার প্রয়োজন হতো না, তাহলে ওই জায়গার থেকে বাড়ি চলে আসতে হতো আমাদের, বুঝলে? তাহলে আমি অঙ্কটা বোঝানোর চেষ্টা করেছি, চলো সামনের দিকে এগোনো যাক। এবার দেখো বলেছে কোনো বৃত্তাকার পার্কের ভিতরের দিকের পরিধি 88 মিটার, তাহলে একটা বৃত্তাকার পার্ক রয়েছে, এই মনে করে একটা বৃত্তাকার পার্ক, এর ভিতরের দিকের পরিধি বলেছে 88 মিটার এবং বাইরের দিকের পরিধি সেটা কিন্তু বলেছে 110 মিটার, তার মানে এই যে এইটা বলেছে 110 মিটার সাদা কালারেরটা। তাহলে রাস্তাটি কতটা চওড়া, মানে এটা কতটা চওড়া সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। ওকে, তাহলে আমি এই জায়গায় ধরে নিচ্ছি যে ভিতরের দিকের পরিধি সেটা, যে ভিতরের দিকে বৃত্তটা রয়েছে তার ব্যাসার্ধ হলো ছোট হাতের আর, আর বাইরের দিকে যে বৃত্তটা রয়েছে না তার ব্যাসার্ধ আমরা বড় হাতের আর ধরে নিলাম, বাইরের দিকে যে ব্যাসার্ধ রয়েছে সেটা হলো বড় হাতের আর। তাহলে এই জায়গায় আমরা লিখছি অ্যান্সার, কিভাবে লিখবো, যে ধরি ভিতরের দিকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ছোট হাতের আর মিটার এবং বাইরের দিকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু বড় হাতের আর মিটার, এটা আমরা ধরে নিলাম। তাহলে দেখো তো ভিতরের দিকের পরিধি অ্যাকর্ডিং টু কোশ্চেন
যে ভিতরের দিকের পরিধি মানে কত, 2 পাই ছোট হাতের r, সেটা মানে কত বলেছে আমাদের, সেটা কিন্তু আমাদের বলেছে 88। তাহলে এই জায়গা আমাদের 2 গুণ এই জায়গা রয়েছে 22/7 আর এই জায়গা রয়েছে 8, r = 88। তাহলে r = আমরা কি বলতে পারি, r = 88 গুণ 7 ভাগ 22 দুগুণ হয় 44। 44 দিয়ে 88 কে কাটলে হয় 2, কারণ 44 দুগুণ 88 আর 2 আর 7 গুণ করলে কত হয়, 7 দুগুণ 14। তাহলে ভিতরের দিকের ব্যাসার্ধ কত পেলাম, 14 মিটার। এবার আবার কি প্রশ্ন মতে এই জায়গায় লিখবে, আবার শব্দটা কিন্তু লিখো, আবার প্রশ্ন মতে, অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে প্রশ্ন মতে, বাইরের দিকের পরিধি 2 পাই বড় হাতের r, সেটা মানে কত বলেছে, 110। তাহলে 2 গুণ পাই মানে 22/7 ইন্টু r = আমাদের রয়েছে বড় হাতের r, এটা 110। তাহলে বড় হাতের r = 110 গুণ 7 উপরে চলে গেল আর 22 দুগুণ থাকে কত, 44। এটাকে যদি 11 দিয়ে কাটি তাহলে 4 11 44, 11 দিয়ে কাটলে এটা হয় 10, 2 দিয়ে কাটলে কত হয়, এটা 2 দিয়ে কাটলে হয় 2 আর 2 দিয়ে কাটলে এটা হয় কিন্তু 5। এটা 105 ভেবে নিয়ে না কিন্তু, ওটা আমি কাটাকাটি করেছি, তাহলে উপরের দিকেই লিখছি, আমি জায়গা নেই যেহেতু সেজন্য সাইডে লিখেছিলাম 5। তাহলে এই জায়গা বাইরের যে r রয়েছে সেই r = আমি কত দেখতে পাচ্ছি, 5 7 35/2 আর সেটা মানে হচ্ছে 17.5। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে আকাশি কালার এই জায়গা থেকে এইটুকু হলো 17.5 আর সাদা কালারটা ভাবো এবার, এই জায়গা থেকে এইটুকু হলো 14, তাহলে এই যে এইটুকু কত, বিয়োগ করে দিলেই হয়ে যাবে না। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি যে অতএব রাস্তাটি চওড়া, অতএব রাস্তাটি চওড়া, রাস্তাটি চওড়া = 17.5 বিয়োগ 14 এত মিটার। তাহলে সেটা আমাদের কত হলো, 17.5 থেকে 14 চলে গেলে 3.5 মিটার, এটা কিন্তু আমাদের রাস্তাটি চওড়া হয়ে গেল। ক্লিয়ার কথাটা, একদম সহজভাবে কিন্তু তোমাদের বোঝানো হয়েছে, অঙ্কটা আসার মতন একটা অঙ্ক। আচ্ছা, এই যে অঙ্কগুলো আমরা করলাম, এছাড়া কিন্তু বাদবাকি অঙ্কগুলো দেখে যে এগুলো একদমই যে তোমাদের দেবে সেটা কিন্তু আমি বলছি না, আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদের বলার চেষ্টা করছি যে এই টাইপের অঙ্ক এইভাবে করতে হয় বা এই টাইপের অঙ্ক তোমাদের আসতে পারে, আসবেই এটা কিন্তু আমি বলবো না। ওকে, চলো সামনের দিকে এগোই তাহলে আমরা। দেখো এবার যেটা রয়েছে, এবার আমাদের বলেছে একটা আয়তলেখ অঙ্কন করো তুমি, তাই বলেছে তোমাদের, বলেছে একটা দৈনিক লাভ যেটা ডেটা দিয়ে দেওয়া রয়েছে তার আয়তলেখটা অঙ্কন করতে হবে আমাদের। তাহলে সর্বপ্রথম আয়তলেখ যদি অঙ্কন করতে হয় আমাদের কিছু ডেটা লিখে নিতে হয়। কি ডেটা লিখে নিতে হবে আমাদের, এই দেখো আয়তলেখ আঁকতে হলে x অক্ষ আর y অক্ষ, এটা x অক্ষ আর এটা তো y অক্ষ, এরকম আমাদের ধরে নিতে হবে। আর এটা হচ্ছে সে আমাদের মূল বিন্দু, এটা হলো x ড্যাশ আর এটা হলো y ড্যাশ, তাই না? সেই জিনিসটা আমাদের ছক আঁকতে হবে। তাহলে x অক্ষ বরাবর একটা জিনিস নিতে হবে, y অক্ষ বরাবর একটা জিনিস নিতে হবে, সেই জিনিসটার ভ্যালু কত সেগুলো সব লিখতে হবে। তাহলে এই জায়গায় আমি লিখছি যে ধরি দৈনিক লাভ, দৈনিক লাভ x অক্ষ বরাবর বরাবর এবং দোকানের সংখ্যা, দোকানের সংখ্যা y অক্ষ বরাবর নিয়ে পাই। ওকে, তাহলে x অক্ষ আর y অক্ষ বরাবর আমরা এটা নিয়ে নিচ্ছি। তাহলে এইবার আমাদের একটা কাজ করবে, এই আয়তলেখ যে আমাদের রয়েছে, এই আয়তলেখর যে তোমাদের গ্রাফ পেপার, গ্রাফ পেপারে একদম, দাঁড়াও আমার পেনটা আমি খুঁজে পাচ্ছি না, এই যে পেয়েছি, স্কেল ধরে এরকম সোজা ভাবে টেনে দেবে দাগ, সোজা ভাবে এরকম দাগ টেনে দেবে, আর এই জায়গায় একটা সোজা ভাবে এরকম দাগ টেনে নেবে। ওকে, দাগ টেনে নেওয়ার পর এটা x আর এটাকে নাম দেবে কত o আর এটাকে নাম দেবে x ড্যাশ আর এটাকে নাম দেবে কিন্তু y ও y ড্যাশ, নাম দিয়ে দিলে। এবার এই জায়গা তুমি কি ধরেছিলে, এই জায়গা কিন্তু তুমি ধরেছিলে হচ্ছে দৈনিক লাভ বোধহয়, তাই না? কি ধরলাম আমরা, x অক্ষ বরাবর দৈনিক লাভ। তাহলে এই জায়গা তুমি একটা তীর চিহ্ন দেবে আর এই জায়গা লিখে নেবে দৈনিক লাভ, এইভাবে তীর চিহ্ন দেবে। আর এই জায়গায় লিখবে কি দোকানের সংখ্যা, দোকানের সংখ্যা, এইভাবে এটা তীর চিহ্ন দেবে। ক্লিয়ার? এটুকু করে নিলে তারপরে আর কি লিখতে হবে সেটা আমি দেখাচ্ছি, এগুলো সব পরে দেখবে। এইটুকু লেখার পর
এইবার এক্স অক্ষের প্রতিটা ঘর আমাকে মাপাঝোপা করতে হবে। দেখো এই জায়গায় ডিস্টেন্স রয়েছে এক একটাই কিন্তু 50 করে, তাহলে প্রতিটা ঘর যদি আমি 10 একক করে নিই তাহলে 5 ঘর মানেই কিন্তু 50 হয়ে যাবে। তাহলে এই জায়গায় লিখবো এক্স অক্ষে প্রতিটি ক্ষুদ্র ঘর ইজ ইকুয়াল টু 10 বর্গ একক। এবং দেখো ওয়াই অক্ষ বরাবর এই জায়গা 8 15 রয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে ওয়াই অক্ষে আমি প্রতি ক্ষুদ্র ঘরের মান 1 একক করেই নেব। ওয়াই অক্ষে প্রতিটি ক্ষুদ্র ঘর ইজ ইকুয়াল টু 1 বর্গ একক করেই নিলাম। এইটুকু লিখে নিলাম আমরা। এইটুকু কিন্তু তোমার লিখতেই হবে, না লিখলে কিন্তু হবে না। এইবার আমাদের একটা কাজ করতে হয়, সেই কাজটা কি, আমাদের যে এই জায়গায় একটা পরিসংখ্যা বিভাজন রয়েছিল না, তার একটা ছক তোমরা লিখে নেবে। প্রশ্নটা না লিখে তোমরা করবে কি, এরকম একটা ছক লিখে নেবে, যা শ্রেণী দৈর্ঘ্য রয়েছে, পরিসংখ্যা রয়েছে, আর আমাদের যে শ্রেণীটা রয়েছে, এরকম একটা পরিসংখ্যা ছক কিন্তু লিখে নেবে। এটা দেখে নাও, ভিডিওটা পজ করে তোমরা লিখে নাও এটা, যে প্রথম এই যে আমরা লিখেছি ব্যাপারটা, এই যে লাইনটা লিখেছি এর উপর যে প্রশ্ন লিখে দেয় ওকে, এই ছকটা না করে এর উপরে কি করবে, এই জিনিসটা লিখে নেবে। তার নিচ দিয়ে যে আমি যা যা লিখেছি সবকিছু লিখলে আর কিচ্ছু তোমার লিখতে হবে না। এরপর তুমি গ্রাফ পেপারের কাছে চলে যাবে। ওকে, তাহলে গ্রাফ পেপারের কাছে আসি আমরা। এই বরাবর নিয়েছি আমরা দৈনিক লাভ। আমাদের লাভ স্টার্ট হয়েছে কোথা থেকে, 0 থেকে 50। তাহলে একদম 0 মানে এটা, প্রতি ঘর 10 একক করে 1 2 3 4 5, এই জায়গা 50 লিখবে। 60 70 80 90 100, এই জায়গায় 100 লিখবে। এটা ঠিক আছে, নোটিফাই করে দেবে। এবং 10 20 30 40 50 60 70 কত গেল, 10 20 30 40 50, এটা হলো 150। এরকম করে নাম লিখে দাও 5 ঘর পর পর। আবার এই জায়গায় 60 70 80 90 100, এই জায়গায় আবার নাম লিখে দাও। এরকম করে প্রত্যেকটাতে নাম লিখে দাও, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম যে ডেটাটা রয়েছে সেই ডেটাটা কি বলেছে, 0 থেকে 50-এ পরিসংখ্যা রয়েছে 8। তাহলে এই জায়গা 8 ঘর উপরে যাব আমরা, 1 2 3 4 5 6 7 8। এই 8 ঘরে 50 যে জায়গা রয়েছে সেটা দিয়ে ভালো করে এরকম করে টেনে দেব। টেনে দেওয়ার পর জুড়ে দেবো, জুড়ে দিয়ে এরকম করে ডট ডট দিয়ে দেবো, কিন্তু ডট ডট বা এরকম বৃষ্টির মতন অনেকে এঁকে দাও বা এরকম সেট করে দেবো। এই হলো প্রথম আয়তলেখ। 50 থেকে 100-র মধ্যে কত ডেটা রয়েছে, 50 থেকে এটা 100 হতো, 100-র মধ্যে কত ডেটা রয়েছে 15। তাহলে এইটাই আমাকে করতে হবে কি, 15 ঘর। তাহলে এই জায়গায় আমি তো 8 ঘর নিয়েছি, তার উপরের থেকে গুনি, তাহলে 9 10 11 12 13 14 15। এই 15 100 পর্যন্ত পুরো স্কেল দিয়ে সোজা ভাবে টানবে, কিন্তু এই যে টেনে দিলাম। তাহলে এই হলো আমাদের দ্বিতীয় আয়তলেখ। এরকম করে প্রত্যেকটা ছবি আমাদের আঁকতে হবে। 100 থেকে 150-র মধ্যে কত বলেছে, 10। তাহলে 100 থেকে 150 এই জায়গাটায় 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 নিয়ে এইভাবে 150-তে এঁকে দেবো, এরকম এরকম ডট দিয়ে দেবো। তাহলে এই হলো তৃতীয় আয়তলেখ। এবং চতুর্থ আয়তলেখ সেম ভাবে আঁকতে হবে আমাদের। চতুর্থটা কত বলেছে, 12 একক। তাহলে এটা তো 10, তারপরে এই যে 11 12, এই যে 12 চলে গেলাম, এইভাবে আটকে দিলাম, এই যে আটকে দিলাম। এই হলো আমাদের চতুর্থ আয়তলেখ। শুধু এইটুকু যদি তোমরা করো তাহলে কিন্তু ফুল মার্ক পাবে। এবার আমি তোমাদের একটা ফ্রেশ চিত্র পরের পেজে দেখাচ্ছি, সেটা তোমরা একটু দেখে নাও। এই দেখো, এই যে হচ্ছে আমাদের এক্স্যাক্টলি যা যা লিখতে হবে, যেভাবে করতে হবে, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের এখানে দেখিয়েছি। যে দৈনিক লাভ, এই যে 50 100 প্রত্যেকটা ঘর নাম দিলাম। প্রথমটাই দেখো 8 ঘর গিয়েছে, 1 2 3 4 5 6 7 8 ঘর গিয়েছে। দ্বিতীয়টা একইভাবে যতটা 15 ঘর না কত ঘর গিয়েছে মেপে মেপে এরকম কিন্তু তোমাদের ছবিটা আঁকতে হবে গ্রাফ পেপারে, এটা যেন মনে থাকে। ওকে, চলো তাহলে সামনের দিকে এগোই আমরা। এটা তোমরা দেখে নাও ভিডিওটা পজ করে। প্রথমে তোমরা কি লিখবে, প্রথমে তোমরা এরকম একটা ছক আঁকবে, সেই ছকের নিচে কি লিখবে, এই জিনিসগুলো লিখবে, তারপরে সোজা একদম গ্রাফ পেপারে চলে আসবে, আর কিচ্ছু না। চলো এবার সামনের দিকে এগোই তাহলে আমরা। দেখো এই জায়গায় একটা আমরা পরিসংখ্যা বিভাজন ছক নিয়েছি। এই পরিসংখ্যা বিভাজনের একটা বহুভুজ চিত্র আঁকতে হবে, সেইটা আমি তোমাদের এঁকে দেখানোর চেষ্টা করব আগেরটার মতো করেই। এই জায়গায় যদি তোমাদের বহুভুজ আঁকতে বলে তাহলে তোমাদের একটা ছক প্রথম তৈরি করতে হবে। আগেরটাই যেমন ছক তৈরি করেছিলাম, আমাদের সেম একটা ছক বানাতে হবে। এই জায়গায় যেটা করতে হবে এক্সট্রা কাজ, সেটা হলো একটা মধ্যমা বানাতে হবে। তাহলে একটা ছক তোমরা তৈরি করো। এই যে আমাদের রয়েছে কত, 75 থেকে 80 শ্রেণী, আর শ্রেণী মধ্যমান মানে এই দুটোর মাঝখানে কে রয়েছে 77। কিভাবে বের করতে হয়, 75 যোগ 80 ভাগ 2, মাঝখানের বিন্দুটা এইভাবে বের করতে হয় সর্বদা। 75 আর 80 যোগ করলে হয় 155,
তাকে 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণ 14, হাতে থেকে 1 15, 7 দুগুণ 14, আবার পয়েন্ট বসালাম, একটা দশমিক পাই, আর 5 দুগুণ 10, ব্যাস হয়ে গেল। বা এই জায়গায় তুমি তো সহজে বুঝেই যাবে যে আমাদের 75 থেকে 80 মাঝখানে কে রয়েছে। তাহলে এই ছকটা কিন্তু প্রথম তোমাদের বানাতে হবে, আর এই মধ্যমানটাই কিন্তু আমাদের সব থেকে বেশি কাজে লাগবে। ওকে, এই যে যে ছকটা আমরা এঁকেছি, ছকটা আঁকার পরে যেমন করে আগের বারে আমরা লিখেছিলাম সেম ভাবে আমরা এই জায়গায় লিখবো, এর নিচ দিয়ে লিখবো যে এক্স অক্ষ বরাবর মধ্যমান, এক্স অক্ষ বরাবর মধ্যমান, এক্স অক্ষ বরাবর আমরা কি নেব, মধ্যমান, মধ্যমান, ওয়াই অক্ষ বরাবর নেব আমরা পরিসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যা। বেশি কিছু লিখতে হবে না, শুধু অল্প লিখলেই হয়ে যাবে, পরিসংখ্যা এটুকু নেব। আর প্রতিটি ক্ষুদ্র ঘর দেখো এদের ডিস্টেন্স কতটা রয়েছে, দেখো 5 5 করে রয়েছে, 5 5 করে, তাই জন্য আমরা এই জায়গায় ক্ষুদ্র ঘরের কোনো মান বেশি করে ধরবো না, এক এক করেই ধরবো, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমরা লিখবো প্রতিটি ক্ষুদ্র, নিচ দিয়ে লিখবে কিন্তু, প্রতিটি ক্ষুদ্র ঘর, ক্ষুদ্র ঘর ইজ ইকুয়াল টু 1 একক, 1 বর্গ একক, 1 বর্গ একক, এটা লিখে নেবে কিন্তু, মানে এক্স অক্ষ বরাবরও আমরা 1 নেব, আর ওয়াই অক্ষ বরাবরও কিন্তু আমরা 1 1 করেই নেব, এটা যেন মনে থাকে। ওকে, তাহলে এইবার আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা দেখো, আমরা গ্রাফ পেপারে চলে এলাম, সেই গ্রাফ পেপারে আগের বার যেমন করে আমরা ছবি এঁকেছিলাম তেমন করেই আমরা এক্স অক্ষ আঁকবো, আঁকলাম, ওয়াই অক্ষ আমাদের আঁকতে হবে, টেনে দেবে এরকম করে। এইবার একটা মজার জিনিস যেটা দেখো, তোমার অঙ্কটা স্টার্ট হচ্ছে 77.5 থেকে, এই 77.5 কিন্তু অনেক ডান দিকে চলে যাবে না, তার জন্য একটা চালাকি বুদ্ধি করবে। কি চালাকি বুদ্ধি, এক্স অক্ষে প্রথম একটা সোজা কিছুটা অল্প একটু দাগ দেবে, দাগ দেওয়ার পর এটাকে একটু খাস কেটে দেবে, খাস কেটে দেওয়ার পরে এই জায়গায় মনে করো এটা আমাদের যে বোল্ড বোল্ড কালিগুলো থাকে, 5 ঘরের একটা কালি রয়েছে না, আর 10 ঘরের একটা কালি রয়েছে না, ওই 5 ঘর আর 10 ঘরের মাঝখানে তুমি এই কাণ্ডটা ঘটাবে, ঘটিয়ে এই 10 ঘরের এই জায়গা যেন ফাঁকা থাকে, ডিস্টেন্সটা যেন থাকে, দরকার হলে তুমি 15 ঘর পর্যন্ত টেনে দাও এটাকে, এই 15 ঘর পর্যন্ত এটাকে টেনে দেবে, টেনে দিলে কথাটা ভালো করে খেয়াল করবে, আর একই সঙ্গে গ্রাফ পেপারে করবে, নইলে কিন্তু আমার কথা বলাটা পুরো ব্যর্থ হয়ে যাবে। ভাঁজ দেবে, আর এটা 15 ঘরের থেকে তুমি অঙ্ক স্টার্ট করবে। এবার সোজা দাগ টেনে দাও, এই 15 ঘরের যে বিন্দুটা রয়েছে, 15 ঘরের এই, আমার স্কেল দিয়ে সোজা তো হচ্ছে না, আমার তো টেরা ব্যাকা হয়ে যাচ্ছে, 15 ঘরের এই বিন্দুটা মনে করে রয়েছে সোজা দাগ, সোজা মনে করো 15 ঘরে এই দাগটা রয়েছে, এই যে এই দাগটা, এই দাগের উপর দিয়ে দিও, আমি তো স্কেল ব্যবহার করতে পারছি না, এইটাকে নাম দেবে তুমি তোমার যে 77.5 রয়েছে, 77.5। এবার গুনে গুনে 5 ঘর আগে যাবে, 1 2 3 4 5, এই জায়গা তুমি দেবে 82.5, আবার এই জায়গায় গুনে গুনে আবার 5 ঘর যাও, 1 2 3 4 5, এই জায়গা দাও কত, 87.5, এরকম করে গুনে গুনে 5 ঘর আগে যাও, 1 2 3 4 5, এই জায়গা দাও হচ্ছে 92.5, দিলে তো। দেওয়ার পরে তুমি এই জায়গায় সমস্ত কিছু লিখলে, লেখার পরে তারপরে মাঝখানে একটা জিনিস তোমার লিখতে হবে, সেই জিনিসটা কি দেখো, এই জায়গায় তোমার যে জিনিসটা লিখতে হবে সেটা আমি এই পেজে লিখে দেখাচ্ছি, আমার জায়গা নেই জন্য লিখে দেখাচ্ছি, এর নিচ দিয়ে তুমি লিখবে, তুমি কিন্তু এর নিচ দিয়ে লিখবে, আমি তার অন্য পেজে লিখে দেখাচ্ছি। তুমি যে কাজটা করবে সেটা হলো লিখবে বহুভুজের শীর্ষ বিন্দুগুলি, বহুভুজের শীর্ষ বিন্দুগুলি, বিন্দুগুলি, বহুভুজের শীর্ষবিন্দুগুলি, আবার বলছি কোথা দিয়ে লিখবে তুমি, কথাগুলো মন দিয়ে শুনলে তো বোঝা যায়, শোনো না কোনো কথা তার বুঝবা কি তোমরা, এই যে এই নিচ দিয়ে লিখবে বহুভুজের শীর্ষবিন্দুগুলি হলো 77.5 কমা, এ নাম দিলে ধরো 77.5 কমা, এই জায়গায় আমার কত রয়েছে 12, তাহলে এই জায়গায় সাইডে দেবো 12। ওকে, তাহলে আমি ওই কথাটা এই জায়গা দিয়ে আমি শুধু লিখছি, তুমি দরকার হলে এই জায়গায় আরেকটা ছক বানিয়েও নিতে পারো, 77.5 কমা 12 প্রথম শীর্ষবিন্দু এটা, দ্বিতীয়টা 82.5 কমা 18, তৃতীয়টা হলো 87.5 কমা 22, তারপর চতুর্থটা হলো 95 কমা কমা হলো হচ্ছে আমাদের 95 কমা হচ্ছে আমাদের 10, এরকম করে লিখে নাও। ওকে, লিখে নিয়েছো তো,
আচ্ছা, এইবার আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো আমি এক এক করে তোমাদের দেখাই। ফার্স্ট যে বিন্দুটা রয়েছে 77.5,12, দেখো 77 তুমি এই জায়গা ধরেছো আর 12 ঘর উপরে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এই ঘরটাকে তোমার কিন্তু নোটিফাই করতে হবে। ওকে, এই ঘরটাকে তোমার নোটিফাই করতে হবে, এই যে এই বিন্দুটাকে হয়ে গেল। দ্বিতীয় বিন্দুটা কত বলেছে? দ্বিতীয় বিন্দুটা বলেছে 82.5,18, তো 82.5 তো এটা, আর এই জায়গা তো এটা 12 আমি গুনেই নিয়েছি অলরেডি, চোখে দাঁতা লেগে যাচ্ছে। 13 14 15 16 17 18, এই যে। ওকে, তারপরে রয়েছে কত? 87.5,22, তাহলে এই যে 87.5 তো এই যে রয়েছে, আর এটা তো 18, তাহলে এই যে 19 20 21 22, এই জায়গা হলো 22। তারপরে রয়েছে আমাদের কত? তারপরে আমাদের রয়েছে হচ্ছে 95,10, তাহলে 95 মনে করো এই জায়গায় রয়েছে, এই বিন্দুটা ধরো 95, তাহলে এই জায়গায় আমাদের কত হলো? 95 যদি ওটা হয় তাহলে 10 ঘর যেতে হবে, তাহলে 96 97 98 99 100, এই সরি 10 ঘর যেতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে মনে করো এটা হলো 10, যেমন হলো ঠিকঠাক করে দেখে নেবে। এইবার যে কাজটা করবে, এই 77-এর আগে এই জায়গায় একটা বিন্দু নাও, যে বিন্দুটা হলো আমাদের 72.5, অর্থাৎ 5 ঘর আগে যাবে, 5 ঘর, 1 2 3 4, এই জায়গা হওয়া উচিত ছিল, 5 ঘর আগে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার তুমি করবে কাজ যেটা, সেটা হলো এই জায়গার থেকে স্কেল দিয়ে সোজা এটা টেনে দেবে, তারপর এটার থেকে এটা টানবে, তারপর এটার থেকে আবার এটা টানবে, তারপর এটার থেকে এটা টানবে, তারপরে যদি কিছু থাকে সেটা টানবে, তারপরে যদি কিছু থাকে এরকম টেনে দেবে। এই হলো আমাদের বহুভুজের চিত্র। এই বহুভুজের চিত্র আয়তলেখও কিন্তু করা যাবে এখানে। কেন আয়তলেখ করা যাবে? সে আগের মতন যেমন শ্রেণী আমরা করলাম, আগের অঙ্কটা কেমন করলাম, সেম ভাবে এই যে করা যাবে না, আয়তলেখ একদম একই রকম তো দিয়ে দিয়েছে। তাহলে আমরা এই বহুভুজের চিত্রটা একটা ফ্রেশ তোমাকে দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে আমাদের যেমন করেছিলাম, আমি তোমার এটা এই জায়গায় কিন্তু আমি ভাঁজ দিইনি, তোমরা কিন্তু ভাঁজ দেবে, এরকম ভাঁজ না দিলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, ভাঁজ দেবে কিন্তু। ওকে, তাহলে এই আমাদের সেই চিত্রটা রইলো 72.5, এই জায়গায় আমাদের সেই 75 পয়েন্ট রয়েছে, এক এক করে আমাদের সবকিছু রয়েছে। আয়তলেখটা আমি এঁকেছি জাস্ট মজা করে, আর কিছুই না। যদি আয়তলেখ আঁকতে বলতো তাহলে এইভাবে আয়তলেখ আঁকলে হয়ে যেত, কোনো অসুবিধা হতো না। বোঝা গেছে তো? তাহলে এই হলো আমাদের বহুভুজ চিত্র। তাছাড়া বহুভুজ চিত্র আমি ক্লাসেও তোমাদের অনেকবার শিখিয়েছি। চলো তোমরা দেখে নাও, ভিডিওটা পজ করে আবার মনোযোগ সহকারে এটা দেখো কি কি বললাম, দরকার হলে পিছনের দিকে যাও। ওকে, চলো সামনের দিকে এগোই তাহলে আমি। দেখো এবার যে প্রশ্নটা রয়েছে, নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করি, এবং একটা পরিসংখ্যা বিভাজনের ছক আমাদের তৈরি করতে হবে। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, আসার মতো একটা প্রশ্ন। এই জায়গায় রয়েছে 60-এর বাসি হবে না, এটা হবে হচ্ছে বেশি, 60-এর বেশি, 50-এর বেশি, 40-এর বেশি, 30-এর বেশি, 20-এর বেশি এবং 10-এর বেশি, 0-এর বেশি। দেখো একটা রেখা যদি আমি তোমাকে কল্পনা করতে বলি, এইটা হচ্ছে 0 থেকে বেশি, এটা হচ্ছে 10 থেকে বেশি, এটা হচ্ছে 10 নাম দিলাম, এটা হচ্ছে 20 থেকে বেশি। 0 থেকে বেশি কতটা রয়েছে? 100 রয়েছে, কিন্তু 0 থেকে বেশি কত রয়েছে? 100। 10 থেকে বেশি, 10 থেকে বেশি কতটা রয়েছে? 92। ভালো করে বুঝবে, 0 থেকে মানে এই জায়গা থেকে ডান দিকে রয়েছে 100, আর এই জায়গা থেকে ডান দিকে রয়েছে 92, তাহলে এইটুকুর মধ্যে কতটা রয়েছে? 100 মাইনাস 92, এই কথাটা আমরা বলতে পারি। তাহলে এই বুঝে আমাদের পরিসংখ্যা বিভাজনের একটা ছক আমাদের তৈরি করতে হবে। দেখো পরের পেজে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এই আমি একটা ছক তৈরি করেছি, দেখে দেখে তোমরা পুরো ছক কমপ্লিট করে ফেলবে। আমি যেমন ভাবে লিখছি সেম ভাবে তোমরা একটা ছক কমপ্লিট করে ফেলবে। সর্বপ্রথম আমাদের শ্রেণী তৈরি করতে হবে কি? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এবং 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এই আমাদের রয়েছে। এবং আমাদের রয়েছে কি 50 থেকে 60 পর্যন্ত এই জায়গায় রয়েছে, 60-এর বেশিতে আর নেই, 60-এর বেশিতে 0 রয়েছে, তাহলে 50 থেকে 60 পর্যন্ত নিলাম। এই জায়গায় দ্বিতীয় নম্বর খোপ কি দিয়েছি? পরিসংখ্যা। তাহলে পরিসংখ্যাটা আমাদের কি করতে হবে? বুঝে বুঝে লিখতে হবে। 0-র বেশিতে রয়েছে কতটা? ভালো করে দেখো, আবার আমি কথাটা যেটা বলছি, যে 0-র বেশিতে রয়েছে কিন্তু আমাদের 100, 0-র বেশিতে রয়েছে কিন্তু আমাদের 100, আর 10-এর বেশিতে রয়েছে কিন্তু আমাদের 92। এইটুকু হলো 92 আর এইটুকু হলো 100, তাহলে এইটুকু কত? 100 মাইনাস 92। তাহলে এই জায়গা সেই কাজটাই করব আমরা, কি 100 থেকে 92 বিয়োগ করে লিখবো। দরকার হলে স্যারকে তোমরা দেখাতে পারো 100 মাইনাস 92 ইকুয়াল টু 8। আর এই কাজটা তোমরা রাফেও করতে পারো, রাফে করে শুধু এই জায়গা 8 লিখতে পারো, যেটা পছন্দ সেটা করবে। তাহলে এটা হলো আমাদের কত? 8। 10 থেকে 20, দেখো
এই জায়গায় আমাদের রয়েছে কি, আমাদের রয়েছে হচ্ছে 10-এর বেশি, এই 10-এর বেশি রয়েছে কত 92, আর 20-এর বেশি রয়েছে কত 20-এর বেশি রয়েছে 87। তাহলে দেখো এইটুকু রয়েছে 92, এইটুকু রয়েছে 87, তাহলে এই জায়গা কত হবে 92 - 87। তাহলে আমরা বুঝতে পারছি যে যেটা আমরা লিখতে চাই তার পরেরটা শুধু বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে 92 - 87 যদি আমরা করি তাহলে সেটা হয় 5। ওকে, 92 - 87 করলে কত হয় 5। তাহলে এইবার আমরা যে কাজটা করব সেটা হলো 20 থেকে 30-এ লিখবো। তাহলে 20 থেকে 30-এ 87 - 75 যেটা হবে কত 12। তাহলে এই জায়গা হলো 12। তারপরে আমাদের 30 থেকে 40, তাহলে 75 - 40 করলেই হয়ে যাবে আমাদের। 75 - 40 করলে হয় 35, সেটা এই জায়গা লিখে দিলাম। 40 থেকে 50, 40 থেকে 50 তাহলে 40 - 16 করে দেবো আমরা। 40 - 16 করলে কত হয় আমাদের 24 হয়, তাহলে সেটা আমরা এই জায়গায় লিখে দিচ্ছি 24। আর আমাদের পড়ে রয়েছে কি 50 থেকে 60-এর মধ্যে 16 মাইনাস যদি 0 করি তাহলে অনলি 16 হয়। তাহলে এই হলো আমাদের প্রথম যে ক্ষোভটা, পরিসংখ্যা তৈরি করে ফেলা। এবার এই জায়গার দুটো ক্ষোভ তোমরা করবে, একটা হলো শ্রেণী সীমা, একটা হলো শ্রেণী সীমানা। যে জায়গায় উচ্চ সীমা মানে এই জায়গা বড় কত রয়েছে 10, নিম্ন সীমা মানে এই জায়গা ছোট কত রয়েছে 0, উচ্চ সীমা মানে 20, নিম্ন সীমা মানে 10, উচ্চ সীমা মানে 30, নিম্ন সীমা মানে 20, উচ্চ সীমা মানে 40, 30, 50, এই জায়গা রইলো 40, এই জায়গা রইলো 60, এই জায়গা রইলো 50। একইভাবে এই জায়গায় যেমন লিখেছো এটাও ক্ষোভ পূরণ করে দাও। এই জায়গাও আমাদের রইলো 20, 10, আচ্ছা অর্থাৎ এখানে শ্রেণী সীমানা সমান রয়েছে, সেই জন্য এটা করছি আমরা। 30, 20 আর এই জায়গা রইলো 40, 30, এই জায়গা রইলো 50, 40 আর এই জায়গা রইলো আমাদের 60, 50। শ্রেণী মধ্যক মানে এর মাঝখানে কত থাকে, 0 আর 10-এর মধ্যে কত রয়েছে 5, 10 আর 20-এর মধ্যে কত রয়েছে 15, 20 আর 30-এর মধ্যে কত রয়েছে 25, 30 আর 40-এর মধ্যে কত রয়েছে 35, 40 আর 50-এর মধ্যে কত রয়েছে 45, 50 আর 60-এর মধ্যে কত রয়েছে 55। এবার শ্রেণী দৈর্ঘ্য মানে এটা কতটা লম্বা, দেখো এখান থেকে ডিসটেন্স আছে 10, এটাও 10, এটাও 10, এটাও 10, এটাও 10, এটাও 10, সবকটাই 10, তাই 10, 10, 10, 10, 10, এখানেও 10, এখানেও 10। ও আর এখানে নেই তো, ওখানে আমি লিখে ফেলেছি ভুল করে, এখানে নেই। এইবার যেটা ইম্পর্টেন্ট, পরিসংখ্যা ঘনত্ব মানে আমাদের পরিসংখ্যা বাই শ্রেণীদৈর্ঘ্য। পরিসংখ্যা কত রয়েছে 8, তাহলে 8 বাই শ্রেণীদৈর্ঘ্য কত রয়েছে 10 = 0.8। সেটা মাইন্ডে ক্যালকুলেশন করবে, কি করবে মাইন্ডে ক্যালকুলেশন করবে, এটা যেন মনে থাকে। ওকে, তাহলে এই জায়গায় আমরা লিখছি একবারে কি লিখবো 8/10, তাহলে 8/10 মানে 0.8। সিমিলারলি 5/10 মানে 0.2, 12/10 মানে হচ্ছে 1.2, 35/10 মানে হচ্ছে 3.5, 24/10 মানে 2.4, 16/10 মানে 1.6। তাহলে এই ছিল আমাদের পরিসংখ্যা বিভাজনের যে ছক, সেটা আমরা তৈরি করে ফেললাম। এইটা তোমাকে সম্পূর্ণ করতে হবে, তাহলেই কিন্তু তুমি পরিসংখ্যা বিভাজনে সবকিছু শিখতে পারবে। এটা ছাড়া আর পরিসংখ্যা বিভাজনে আর কিছু বের করতে হয় না, সবকিছুই আমি দেখালাম এখানে। ওকে, চলো সামনের দিকে এগোই। দেখো এছাড়া এই একটা অঙ্ক রয়েছে যেটা নিজেরা করে নিও, একদমই সহজ অঙ্ক, বইয়ের অঙ্ক রয়েছে এটা। এছাড়া যেটা তোমরা করবে, এটা বই থেকে পড়ে নেবে, যে যুক্তি দিয়ে প্রমাণ করি যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হবে। এটা কিন্তু আমি করিয়েও দিয়েছিলাম, তোমরা এটা করে নেবে। এছাড়া আরেকটা উপপাদ্য রয়েছে, যুক্তি দিয়ে প্রমাণ করি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান হবে, এটাও একই রকম। আর আরেকটা উপপাদ্য, যুক্তি দিয়ে প্রমাণ করি কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে। এই কটা তোমরা উপপাদ্য পড়ে নেবে। ওকে, তাহলে এই পর্যন্তই আজকের ক্লাসটা আমরা শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, পড়তে থাকো এবং শিখতে থাকো।